2024 সালের 5 অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগের দিন 4 অগাস্ট 2 দফায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে এই কর্মসূচি মোকাবেলার পরিকল্পনা হয়। পুলিশের এক কর্মকর্তা বলেছেন, সেদিন সকাল থেকেই সেনাবাহিনী জানত শেখ হাসিনার পতন হয়ে গেছে, কিন্তু পুলিশ জানত না। তাই পুলিশ তখনও হাসিনার সরকারকে রক্ষা করতে সর্বাত্মকভাবে মাঠে ছিল এবং পাখির মতো মানুষ মারছিল। হাসিনা সব বাহিনীর প্রধানদের নির্দেশ দিয়েছিলেন, প্রয়োজনে 1 কোটি মানুষ ফেলে দিতে হবে, তবুও হাসিনার গদি যেন সমুন্নত থাকে। এরপর কি হয়েছিল? কেন সেনাবাহিনী হাসিনার নির্দেশ মানেনি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধানী একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। সেখানে 5 অগাস্টের মার্চ টু ঢাকা ঠেকাতে হাসিনার পরিকল্পনার কথা উঠে এসেছে। প্রতিবেদনে 5 অগাস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেওয়া হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, আন্দোলনরত নেতাদের প্রকাশ্য ঘোষণা ও গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য থেকে হাসিনা জানতে পারেন 5 অগাস্ট ঢাকার কেন্দ্রস্থলে বড় প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করছেন আন্দোলনকারীরা। 4 অগাস্ট সকালে হাসিনা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সেনা, বিমান, নৌ, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও পুলিশের বিশেষ শাখার প্রধানদের কারফিউ জারি করতে নির্দেশ দেন। বৈঠকে সেনা প্রধান ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা হাসিনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার বিষয়ে আশ্বস্ত করেছিলেন। বৈঠকে অংশ নেওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য মতে বৈঠকে একটি পরিকল্পনার বিষয়ে ঐকমত্য হয়েছিল যে প্রয়োজনে সর্বশক্তি প্রয়োগ করে বিক্ষোভকারীদের ঢাকার কেন্দ্রস্থলে প্রবেশে বাধা দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে। সেনাবাহিনী ও বিজিবি সাঁজোয়া যান ও সেনা মোতায়েন করে ঢাকার প্রবেশের পথগুলো অবরুদ্ধ করবে, বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেবে, অন্যদিকে পুলিশ উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ করবে। শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের তৎকালীন মহাপরিচালক 5 অগাস্ট প্রথম প্রহরে বিজিবির মহাপরিচালককে পরপর 2টি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। সেই বার্তাগুলোর হার্ড কপি পেয়েছে জাতিসংঘ। এই হার্ড কপির তথ্য অনুসারে প্রথমটি ছিল একটি ফরওয়ার্ড করা সম্প্রচারিত বার্তা, যা আন্দোলনের নেতাদের বলে মনে হয়। এতে তারা ঢাকায় প্রবেশের পথগুলো সম্পর্কে আন্দোলনকারী ছাত্র জনতাকে জানিয়েছিলেন। দ্বিতীয় বার্তাটি প্রতিরক্ষা আদেশের রূপরেখার একটি ভিডিও রয়েছে বলে মনে হয়। এতে প্রতিরক্ষার প্রথম ও দ্বিতীয় লাইন, একটি তৃতীয় দূরপাল্লার ইউনিট, একটি ব্যাকআপ ইউনিট, একটি পশ্চাৎভাগের বাহিনীর কথা বলা হয়েছে। কিন্তু 5 অগাস্টে ঘটে চরম নাটকীয়তা। সেদিন সকালে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা মূলত রাস্তায় নির্লিপ্তভাবে দাঁড়িয়েছিলেন। পরিকল্পনা অনুযায়ী তারা তাদের ওপর অর্পিত ভূমিকা পালন করেননি, অর্থাৎ ছাত্রদের কোনো রকম বাধা তারা দেননি। উল্টো সেনাবাহিনীর সদস্যরা ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দেয়। বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন, সেনাবাহিনী যে জওয়ানদের মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তারা মোতায়েন করেনি। আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বিজিবি প্রতি ঘন্টায় বিভিন্ন প্রবেশ পথ দিয়ে প্রায় 10,000 থেকে 15,000 বিক্ষোভকারীকে ঢুকতে দিয়েছে, যা তাদের নিয়ন্ত্রণ করার কথা ছিল। তৃতীয় একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তখনকার পরিস্থিতি স্মরণ করে বলেছেন, সিসিটিভি ফুটেজে 500 থেকে 600 বিক্ষোভকারীকে সেনাবাহিনীর বাধা ছাড়াই উত্তরা থেকে ঢাকার কেন্দ্রস্থলের দিকে আসতে দেখে তিনি বুঝতে পেরেছিলেন কিছু একটা গড়বড় হচ্ছে। চতুর্থ আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন, পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে না, আপনি আপনার মতো নতুন প্ল্যান করুন। মার্চ অন ঢাকা থামাতে বিক্ষোভকারীদের শহরের কেন্দ্রস্থলে পৌঁছাতে বাধা দিতে তখনও পুলিশ অনেক জায়গায় বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী গুলি চালাচ্ছিল। পুলিশের একজন কমান্ডার ব্যাখ্যা করে বলেছিলেন, সেদিন সকাল থেকে সেনাবাহিনী জানত শেখ হাসিনার পতন হয়ে গেছে, কিন্তু পুলিশ জানত না, তাই পুলিশ তখনও সরকারকে রক্ষা করতে সর্বাত্মকভাবে মাঠে ছিল। শেষ পর্যন্ত সর্বোচ্চ বল প্রয়োগ করে হলেও ক্ষমতায় থাকতে চেয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু দেশজুড়ে চলমান বিক্ষোভের চাপ এতটাই তীব্র ছিল যে তার ঢেউ আর তিনি সামলাতে পারেননি। প্রায় 15 বছর ধরে ক্ষমতার কেন্দ্রে থাকা একজন নেতাকে এভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে সেটা অনেকে ধারণাই করতে পারেননি। 5 অগাস্ট বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরই ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো নেতা এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্তই নিতে পেরেছেন, আর কয়েক ঘন্টা দেরি হলেই তিনি হয়তো দেশ থেকে পালাতে পারতেন না। এমনকি তিনি হয়তো গণভবন থেকেও বের হতে পারতেন না, কারণ তিনি দেশ ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই গণভবনে সাধারণ মানুষের স্রোত দেখা যায়। সে সময় লাখ লাখ মানুষ গণভবনের ভেতরে প্রবেশ করে। এর আগে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতে প্রায় 100 জন নিহত হন।
অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। সেদিন বিকেলে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা ও উপদেষ্টা শেখ হাসিনাকে জানান যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পিছু হটেছে, কিন্তু শেখ হাসিনা পরিস্থিতি মানতে নারাজ ছিলেন। তিনি ধারণা করেছিলেন ক্ষমতা প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে, কিন্তু নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে ধারণা দেন যে এটি আর সামাল দেয়া যাবে না। তারপরই তিনি পদত্যাগ করার মানসিক প্রস্তুতি নেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেন, রোববার থেকেই তার মা পদত্যাগের কথা চিন্তা করছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে বলেন, শেখ হাসিনা কখন পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন এবং কখন হেলিকপ্টারে উঠেছেন সেটি কেবল জানতেন স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সেনা সদরের কিছু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। পুরো বিষয়টি করা হয়েছিল বেশ গোপনে। সেনাবাহিনী সূত্রে বিবিসি জানতে পেরেছে, বেলা 11টার মধ্যে শেখ হাসিনা গণভবন ছেড়ে যান। সেখান থেকে বাংলাদেশের হেলিকপ্টারে তিনি ত্রিপুরার আগরতলায় পৌঁছান। এরপর ভারতের বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে শেখ হাসিনা এবং শেখ রেহানা দিল্লি পৌঁছান। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে শেখ হাসিনা তার হাতে দুটি সিদ্ধান্ত রেখেছিলেন। দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারেও প্রস্তুতি ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করেও ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা চাননি যে দেশ জুড়ে আরও হতাহতের ঘটনা ঘটুক। 5ই অগাস্ট দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ এবং বিক্ষোভকারীরা সেনাবাহিনীর মাঠ পর্যায়ের সৈনিক ও কর্মকর্তাদের সঙ্গে মিশে গিয়েছিলেন। সে পরিস্থিতি পর্যালোচনা করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বুঝতে পারেন যে পরিস্থিতি ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সকাল থেকে গণভবনমুখী সবগুলো রাস্তায় অনেক দূর পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান ছিল। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, শেখ হাসিনা যাতে নিরাপদে তেজগাঁও বিমানবন্দরে ঢুকতে পারেন সেজন্য এ ব্যবস্থা রাখা হয়। অন্যদিকে বেলা 11টার দিকে কিছু সময়ের জন্য দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়, শেখ হাসিনার গতিবিধি সম্পর্কে যাতে কোনো খবরাখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য এ ব্যবস্থা করা হয়েছিল। শেখ হাসিনা হেলিকপ্টারে ওঠার পর থেকেই ইন্টারনেট সংযোগ পুনরায় সচল করা হয়। এর আগে শেখ হাসিনা সকালে 3 বাহিনীর প্রধান ও পুলিশ প্রধানের সঙ্গে গণভবনে বৈঠক করেন। শেখ হাসিনা এভাবে হুট করেই পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় কারফিউ বলবৎ রাখতে সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালাবেন না। সেনাপ্রধান পরদিন সকালে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে যান। প্রধানমন্ত্রীকে তিনি জানান, দেশ জুড়ে যে কারফিউ ডাকা হয়েছে তা বাস্তবায়নে সেনাবাহিনী অপারগ। বিষয়টি সম্পর্কে জানেন এমন একজন ভারতীয় কর্মকর্তা এ তথ্য জানান বার্তা সংস্থা রয়টার্সকে। ওই ভারতীয় কর্মকর্তা বলেন, শেখ হাসিনার প্রতি সেনাবাহিনীর আর সমর্থন ছিল না। বিষয়টি তখন একেবারেই পরিষ্কার হয়ে যায়। তবে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যকার অনলাইন বৈঠকের বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে দেওয়া বার্তার বিষয়ে আগে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সুপ্রিয় দর্শক, আপনি কি চান শেখ হাসিনাকে যেন ভারত থেকে ফিরিয়ে এনে দেশে কঠিন বিচারের মুখোমুখি করা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।